হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞানের দায়কে নিয়ে। দায় বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? একটা ব্যবসা প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের নিকট যতটুকু দায়বদ্ধ থাকে অ্যাকাউন্টিং এর ভাষায় সেটাকে বলা হয় দায়। তাহলে ভাইয়া প্রথম পক্ষকে আর দ্বিতীয় পক্ষকে? প্রথম পক্ষ হচ্ছে ব্যবসায়ী নিজে, দ্বিতীয় পক্ষ হচ্ছে মালিক পক্ষ। এই মালিক পক্ষ ছাড়া অন্য যারা যারা একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা পাবে তাদেরকে হিসাব বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? দায় বলা হয়। দায়কে ইংলিশে বলা হয় লাইবিলিটিস, এই জন্য এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এল দিয়ে প্রকাশ করা হয়। এখন এই দায়ের লিস্টটা জানা কেন এত ইম্পর্টেন্ট? হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিংয়ে যখনই আমরা কোনো কিছু করতে যাই আমাদের আসলে জাবেদা লাগে, বাট জাবেদার আগেও যেটা জানতে হয় যে আচ্ছা জাবেদা কোন সেন্সে হচ্ছে। কারণ জাবেদা যখন আমরা করতে যাই, দায় বৃদ্ধি কোন দিকে লিখতে হয়? ক্রেডিট দিকে লিখতে হয়। আর দায় হ্রাস পাইলে কোন দিকে লিখতে হয়? ডেবিট দিকে লিখতে হয়। সো অ্যাকাউন্টিংয়ে যখনই আমরা জাবেদা করতে যাই আমাদের জানা লাগে সম্পদ কোনগুলো, দায় কোনগুলো, আয় কোনগুলো, ব্যয় কোনগুলো। কারণ এটা জানা না থাকলে সম্পদ বৃদ্ধি যে ডেবিট দিকে লিখতে হয়, সম্পদ হ্রাস যে ক্রেডিট দিকে লিখতে হয়, আর অন দ্য আদার হ্যান্ড দায় বৃদ্ধি যে ক্রেডিট দিকে লিখতে হয়, দায় হ্রাস যে ডেবিট দিকে লিখতে হয়, এইটা আমাদের মাথায় কোনো কাজ করবে না। সো আজকে আমাদের অবজেক্টিভ হচ্ছে এই দায়ের এই পুরো লিস্টটা জানা, এবং পরীক্ষায় মিনিমাম এখান থেকে 5 মার্কের প্রশ্ন ফর শিওর থাকবে। কারণ আর্থিক বিবরণের একটা পার্ট তো এখানে অবশ্যই আছে, এবং এটা ছাড়া আমাদের অনেক সময় জিজ্ঞাসা করে চলতি দায় কোনটা, দীর্ঘমেয়াদী দায় কোনটা, সো এইটাও আমাদের জানা হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি এই ভিডিওটা। সো আমরা একটা পার্ট দেখলাম যে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, দায় হ্রাস পেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। এবার আমরা যদি দায়ের শ্রেণী বিভাগের মধ্যে আসি, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী দায়কে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বল্পমেয়াদী দায় বা চলতি দায়, আরটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। স্বল্পমেয়াদী দায় বলতে আসলে কি বোঝায়? যেই দায়গুলোর মেয়াদ 1 বছরের কম, মানে 1 বছরের কম সময় যে টাকাগুলো পরিশোধ করতে হবে সেটাকে আমরা এই স্বল্পমেয়াদীর ক্যাটাগরিতে নিয়ে আসি। আর দীর্ঘমেয়াদী দায় হচ্ছে 1 বছরের বেশি যেগুলোর মেয়াদ, মানে 1 বছরের বেশি সময় যেগুলো ধরে যেগুলো টাকা পরিশোধ করতে হবে সেগুলোকে আমরা এই দীর্ঘমেয়াদীর ক্যাটাগরিতে নিয়ে আসি। এখন আগে আমরা এই স্বল্পমেয়াদী লিস্টটা জানবো, দেন আমরা দীর্ঘমেয়াদী লিস্টটা জানবো, ঠিক আছে? স্বল্পমেয়াদী প্রথমে আসে প্রদেয় হিসাব বা পাওনাদার। সো বাকিতে পণ্য ক্রয় করলে আমাদের এই প্রদেয় হিসাব বা পাওনাদারটা সৃষ্টি হয়, ঠিক আছে? কারণ আমি বাকিতে পণ্য একটা কিনে নিয়ে আসছি, সো টাকা তো ভবিষ্যতে দিতে হবে। হ্যাঁ, এ তো মালিক পক্ষ না, তৃতীয় একটা পক্ষ যে আমার কাছে টাকা পাবে। সো বাকিতে পণ্য ক্রয় করে নিয়ে আসলে আমাদের এই প্রদেয় হিসাব বা পাওনাদারের সৃষ্টি হয়। তো প্রদেয় হিসাব বা পাওনাদারের পরে আসতেছে প্রদেয় বিল। সো প্রদেয় হিসাব আর প্রদেয় বিলের ডিফারেন্স হচ্ছে একটা লিখিত চুক্তি, একটা মৌখিক চুক্তি। সো যখন আমরা বাকিতে পণ্য কিনে নিয়ে আসি, যখন কোনো ডকুমেন্ট থাকে না, জাস্ট মুখের কথায় যে আচ্ছা নিয়ে আসছি, যে 3 দিন পরে টাকা দিব, এটা হচ্ছে আমাদের মৌখিক চুক্তি। বাট যখন এই মৌখিক চুক্তিটা একটা দলিল কাগজে লেখা হয় যে এই লোক এই লোকের কাছে পণ্য কিনছে, এই লোক 3 মাস পর এত পরিমাণ টাকা ফেরত দিবে, এবং দুইজনেরই সাইন ওখানে থাকে, তখন সেটা একটা লিখিত দলিল হয়ে যায়। সো প্রদেয় হিসাব আর প্রদেয় বিলের কনসেপ্ট হচ্ছে সেম, বাট একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে কি লিখিত চুক্তি, ঠিক আছে? এটা এটা কিন্তু সেফার এটার থেকে। বা বেশিরভাগ জায়গায় আমরা প্রদেয় হিসাবটাকে দেখতে পাই, প্রদেয় বিলে একটু কমই দেখতে পাই। এরপর আসতেছে আমাদের ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্তর ব্যাপারটা হচ্ছে যে আমার মনে করো ব্যাংকে জমা আছে 2,000 টাকা, বাট ব্যাংক কখনো কখনো চলতি হিসাবের ক্ষেত্রে এই সুযোগটা ব্যাংক দেয় যে যত টাকা ব্যাংকে থাকে তার থেকে বেশি উত্তোলনের সুবিধা দেয়। মনে করো আমার ব্যাংকে আছে 2,000 টাকা, ব্যাংক আমাকে 3,000 টাকা উত্তোলনের সুবিধা দিল। 1,000 টাকা ব্যাংক কেন দেয়? 1,000 টাকা ব্যাংক দেয় বিকজ এখানে ব্যাংকের অবশ্যই লাভ আছে। মানে ব্যাংক যদি আমাকে জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ দেয়, সেক্ষেত্রে যতটুকু টাকা আমি অতিরিক্ত নিব সেটার উপর আমার কি দিতে হবে? সুদ দিতে হবে, যেটা আসলে ব্যাংকের জন্য লাভ, ঠিক আছে? সো ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে আমার ব্যাংকে যত টাকা জমা আছে তার থেকে বেশি আমি উত্তোলন করে নিয়ে আসছি, এটা হচ্ছে সেই ব্যাংক জমাতিরিক্ত। এটাকে ইংলিশে বলা হয় ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক ওডিও বলা হয়, ঠিক আছে? এরপর আসতে বকেয়া খরচ। তো বকেয়া খরচ বলতে যখন আমাদের মনে করো বেতন বকেয়া, ভাড়া বকেয়া। সো একটা কর্মচারী কাজ করছে, ওকে তো বেতন দিতে হবে, বাট বেতনটা আমি এখনো দেই নেই, সো ওই লোক টাকা পাবে না, ও তো মালিক পক্ষ না, মালিক বাদে অন্য একটা পক্ষ। সো এই জন্য যে কোনো প্রকার বকেয়া খরচ, বকেয়া ভাড়া, বকেয়া বেতন, বকেয়া বিজ্ঞাপন, যে কোনো ধরনের বকেয়া খরচকে আমরা কোন দিকে নিয়ে আসি? এই চলতি দায়ের মধ্যে নিয়ে আসি। এরপরে আসতেছে অগ্রিম বা অনুপার্জিত আয়। সো আমার কাছে ফুল অ্যাকাউন্টিং লাইফে, মানে আমি যতদিন অ্যাকাউন্টিং পড়ছি এসএসসি এইচএসসিতে, অনুপার্জিত ওয়ার্ডটা একটা ট্রমার মতো কাজ করতো। কারণ অনুপার্জিত ওয়ার্ডটা দেখলে একটা ফিল হয় বকেয়া বকেয়া, বাট এটা বকেয়া ফিল হইলেও কিছু করার নেই। অনুপার্জিত মানে হচ্ছে অগ্রিম, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবা। সো অগ্রিম আয় বা অনুপার্জিত আয় জিনিসটা হচ্ছে যে আমি খরচ করার আগেই, মনে করো যে মানে অগ্রিম আয় বা অনুপার্জিত ব্যাপারটা হচ্ছে যে একদম সহজ ভাষায় বুঝে অ্যাডভান্স টাকা নিয়ে ফেলছি, যে আমি কোনো ধরনের সেবা বা সার্ভিস না দিয়েই টাকা অ্যাডভান্স নিয়ে ফেলছি। ফর এক্সাম্পল, তুমি দোকানে কোনো একটা কাপড় বা ড্রেস কিনতে গেছো, তো দোকানদার আঙ্কেল বলছে যে না, ড্রেসটা এখন নাই, আপনি অ্যাডভান্স টাকা দিয়ে অর্ডার করে দেন, দেন কাপড়টা আসলে আপনাকে দিব। বা আরও সহজ এক্সাম্পল,
ইস্ত্রির দোকানে আমরা কাপড় ইস্ত্রি করতে দেই না। জেনারেলি কি হয় যে যে ভাইয়াটা বা আঙ্কেলটা থাকে কাপড় ইস্ত্রি করে দিয়ে দেন টাকাটা নেয়। বাট যদি আঙ্কেল বলে যে না আমাকে টাকা অ্যাডভান্স দিতে হবে তারপর আমি কাপড় ইস্ত্রি করে দিব, এই যে সে টাকাটা অ্যাডভান্স বা অগ্রিম নিয়ে নিল, এই অগ্রিম আয়টা তার জন্য কি একটা দায় হয়ে যাবে। সো একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন কোনো একটা সার্ভিস দেওয়ার আগে বা প্রোডাক্ট দেওয়ার আগেই টাকাটা নিয়ে ফেলে, সেটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অগ্রিম আয় হয়ে যায়। আর অগ্রিম আয় হচ্ছে একটা দায়ের মধ্যে পড়ে। ওকে, এরপর ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট চেক। সো ভ্যাট একটা জিনিস মনে রাখবা, ভ্যাট ক্রেতার জন্য হচ্ছে ব্যয়, বিক্রেতার জন্য ভ্যাট হচ্ছে একটা দায়। তার কারণ বিক্রেতা যে ভ্যাটের টাকাটা পায় আলটিমেটলি সেই টাকাটা তাকে গভর্নমেন্টকে বা সরকারকে দিয়ে দিতে হয়, ঠিক আছে? এই জন্য ভ্যাট হচ্ছে বিক্রেতার জন্য একটা দায়। এটা সিম্পল এমসিকিউ অ্যান্সার। কিন্তু যখন আমাদের এই ভ্যাট চলতি হিসাব নিয়ে ঝামেলা আসবে, মনে রাখবা ভ্যাট চলতি হিসাবের যে ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে। তার কারণ যদি ডেবিট সাইডের ভ্যাট ক্রেডিট সাইডের ভ্যাটের থেকে বেশি হয় তখন সেটা ভ্যাটের ডেবিট জের বোঝায়, তখন সেটাকে কোথায় লিখতে হয়? সম্পদের পাশে, চলতি সম্পদের পাশে লিখতে হয়। আর যখন ক্রেডিট সাইডের যে ডেবিট সাইড থেকে বড় হয় তখন সেটাকে ক্রেডিট জের বলে, সেটা চলতি দায়ের পাশে লিখতে হয়, ঠিক আছে? ওকে, এবার আসে আমাদের দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে সবার আগে আসে দীর্ঘমেয়াদী ঋণ। এটাকে শুধু ঋণ হিসাবে অনেক সময় বলা থাকে। সো ঋণ বা দীর্ঘমেয়াদী ঋণ যেটাই বলা থাকুক সেটা আমাদের কোথায় আসবে? এই দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আসবে। তো একটা ব্যবসা প্রতিষ্ঠান 4 বছর মেয়াদী, 5 বছর মেয়াদী, 10 বছর মেয়াদী, 50 বছর মেয়াদী যদি লোন নেয় সেটা বেসিক্যালি এই ক্যাটাগরিতে পড়ে, ব্যাংক ঋণ। সো ব্যাংক থেকে যখন টাকাটা ঋণ নেয় তখন সেটাকে আমরা এই ব্যাংক ঋণ বলি। সেম কনসেপ্ট, বিকজ ঋণ অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে ঋণটা ব্যাংক থেকে না নিয়ে অন্য কোনো পক্ষ থেকে নেওয়া হতে পারে। আর যখন স্পেসিফিক ব্যাংক ঋণই বলে দিবে তখন সেটা আসলে ব্যাংকের থেকে লোন নিছে এটা বোঝায়। এরপর হচ্ছে বন্ধকি ঋণ। কোনো সম্পদ বন্ধক রেখে যখন মানে ঋণ নেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক যখন আমাকে টাকা দিবে আমার চেহারা দেখে তো অবশ্যই টাকা দিবে না। তার কারণ চেহারা সুন্দর নাকি চেহারা অসুন্দর এটার উপর ব্যাংক আসলে বুঝতে পারে না যে কে তার টাকা ফেরত দিবে নাকি দিতে পারবে না। ব্যাংক সবসময় ঋণ দেওয়ার আগে এটা দেখে যে তার টাকা ফেরত পাওয়ার পসিবিলিটি কতটুকু। সো যখন এটা কেমনে বুঝে, সো একটা লোককে যার মনে করো মানে 50,000 টাকা সম্পত্তি আছে ভার্সেস একটা লোকের যার 1 লাখ টাকা সম্পত্তি আছে, ব্যাংক কাকে লোন দিবে? যার 1 লাখ টাকা সম্পত্তি আছে তাকে, বিকজ এখানে টাকা ফেরত পাওয়ার পসিবিলিটি তার বেশি। সো ব্যাংক যখন ঋণ দেয় একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। সো ব্যাংক বলে যে আপনার কোনো একটা সম্পদ আমার কাছে বন্ধক রাখেন, মনে করেন আমি ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নিব। সো ব্যাংক আমাকে বলে আপনি 1 লাখ টাকার কোনো একটা সম্পদ আমার কাছে বন্ধক রাখেন, যাতে করে আমি যদি কোনো কারণে ব্যাংকের ঋণটা ফেরত দিতে ব্যর্থ হই, ব্যাংক আমার ওই সম্পদটা তার হিসেবে নিয়ে নিবে বা তার করে নিয়ে নিবে এবং ওইটা বেচে ব্যাংক তার টাকা মানে তুলে ফেলবে। এটা হচ্ছে এই বন্ধকি ঋণের কনসেপ্ট। ঋণপত্র ঋণ বেসিক্যালি সেম হিসাবেই কাজ করে, বাট এই ঋণপত্র ডিবেঞ্চার দুইটা একসাথেই বুঝে। দুইটাই হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের জন্য ইউজ করা হয়। ঋণপত্র আর ডিবেঞ্চারের ডিফারেন্স হচ্ছে ঋণপত্রতে জামানত রাখা লাগে না, মানে এই যে বন্ধকের ব্যাপারটা এটা ঋণপত্রের জন্য লাগে না, বাট ডিবেঞ্চারের ক্ষেত্রে বন্ধকের ব্যাপারটা লাগে। জাস্ট এইটাই ডিফারেন্স। বাট সবগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের দলিল, মানে এটা মনে করো একটা কাগজ টাইপ, ঠিক আছে? ঋণপত্র ডিবেঞ্চার বেসিক্যালি একটা কাগজ টাইপ যেটা ইস্যু করে বেসিক্যালি ব্যবসা প্রতিষ্ঠান লোন নেয়, ঠিক আছে? সো ঋণপত্রের ক্ষেত্রে কোনো বন্ধকের কোনো ধরনের কোনো ঝামেলা নাই, বা ডিবেঞ্চারের ক্ষেত্রে কি রাখা লাগে? বন্ধক রাখা লাগে। সো আমরা যদি এই ভিডিওটার এই পর্যন্ত দেখে থাকি তাহলে আমরা এতটুকু ক্লিয়ার যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের দায়গুলো কি কি হতে পারে। যখন আমরা দায় চিনে গেছি, বিলিভ মি তোমার জন্য এখন সেন্স করা অনেক ইজি যে আচ্ছা আমি তো দায় চিনছি, এখন আমার কোয়েশ্চেনে যদি দায় বৃদ্ধি পায় তখন আমি তাহলে কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে। দায় যদি হ্রাস পায় তাহলে আমি কোন দিকে লিখবো? ডেবিট দিকে। এবং এই কনসেপ্টের উপর বেস করে তুমি এখন থেকে কি করতে পারবা? জাবেদা করতে পারবা। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।